আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছে। এটি ঠিক চুক্তি বলা যায় না, এটি হলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। অর্থাৎ দুই দেশ 14টি পয়েন্টে তারা একমত হয়েছে। সেই একমতের বিষয়গুলো তারা স্বাক্ষর করবেন। পরবর্তীতে আগামী 60 দিন ধরে তারা আলোচনা চালাবেন একটা চূড়ান্ত চুক্তিতে যাওয়ার জন্য। এই 14টি পয়েন্ট পুরো বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা দূর করে দিয়ে একেবারে এই 28শে ফেব্রুয়ারির আগে যে অবস্থাটা ছিল সে অবস্থা ফিরিয়ে আনতে কতটা কার্যকর পয়েন্ট? যে শুধু বিশ্ব নয়, আমাদের দেশে ইউনাইটেড আমেরিকাতে যে আমাদের প্রত্যেক হাউসহোল্ডে $450 বেশি খরচ হয়েছে এই যুদ্ধের জন্য, শুধু ইরান যুদ্ধের জন্য। সুতরাং আমাদের 130-এর উপর মিলিয়ন যদি হাউসহোল্ড আমাদের থাকে, তাহলে আমাদের 60,000 কোটি টাকা, তার মানে $60 বিলিয়ন আপনার আমার পকেট থেকে অলরেডি চলে গেছে শুধু যুদ্ধের জন্য। এই পরিস্থিতি থেকে এই যে একটা আমেরিকা চাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছিল বেরিয়ে আসতে। এই 14 পয়েন্টে আপনি ইরানের না আমেরিকার কার বেশি লাভ দেখছেন? তো অর্থনৈতিক ক্রাইসিস তো একটা বড় রকম রয়েছে, কিন্তু এর সাথে যে বড় রকম মানে অ্যাটাচমেন্ট বা গেইন রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল গেইন। এখন পলিটিক্যাল গেইনে আমি যেটা ইরানের পক্ষে আমি বলবো বেশি। আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছে। এটি ঠিক চুক্তি বলা যায় না, এটি হলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। অর্থাৎ দুই দেশ 14টি পয়েন্টে তারা একমত হয়েছে। সেই একমতের বিষয়গুলো তারা স্বাক্ষর করবেন। পরবর্তীতে আগামী 60 দিন ধরে তারা আলোচনা চালাবেন একটা চূড়ান্ত চুক্তিতে যাওয়ার জন্য। 14টি পয়েন্ট আজকে বেশ কিছু গণমাধ্যম, আমরা সিএনএন সহ বেশ কিছু গণমাধ্যমে দেখছি যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হতে যাচ্ছে, সেটিখানে রিটেন টেক্সটে কি থাকছে এমন 14টি পয়েন্ট তারা বিশ্লেষণ করেছে, তারা সেটি প্রকাশ করেছে। এই 14টি পয়েন্ট পুরো বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা দূর করে দিয়ে একেবারে এই 28শে ফেব্রুয়ারির আগে যে অবস্থাটা ছিল সে অবস্থা ফিরিয়ে আনতে কতটা কার্যকর পয়েন্ট? সারা বিশ্বব্যাপী একটা স্বস্তির আসছে এই 14টা পয়েন্টে। এই 14টা পয়েন্ট বিশেষ করে আপনারা তো জানেন যে শুধু বিশ্ব নয়, আমাদের দেশে ইউনাইটেড আমেরিকাতে যে আমাদের প্রত্যেক হাউসহোল্ডে $450 বেশি খরচ হয়েছে এই যুদ্ধের জন্য, শুধু ইরান যুদ্ধের জন্য। সুতরাং আমাদের 130-এর উপর মিলিয়ন যদি হাউসহোল্ড আমাদের থাকে, তাহলে আমাদের 60,000 কোটি টাকা, তার মানে $60 বিলিয়ন আপনার আমার পকেট থেকে অলরেডি চলে গেছে শুধু যুদ্ধের জন্য, রাইট? এবং সবকিছু মিলে আমেরিকার টোটাল ক্ষতি সহ সারা বিশ্বের মোটামুটি 1 ট্রিলিয়নের কাছাকাছি যে লোকজন মারা গেছে, ধ্বংস হয়েছে ইরানের, আমেরিকার ক্ষতি হয়েছে, ওগুলা বাদই দিলাম। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে এই যে একটা আমেরিকা চাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছিল বেরিয়ে আসতে। কারণ অনেকের মতে এই যুদ্ধটা ওয়াজ মোরালি রং, ইট ওয়াজ আনজাস্টিফাইড, ইট ইজ আনপ্রভোকড, এবং ইট ওয়াজ আননেসেসারি, এবং ইট ইজ কমপ্লিটলি ইলিগাল। এখান থেকে বেরিয়ে আসতে উনি চেষ্টা করছেন, আমি ওনাকে অত্যন্ত সাধুবাদ জানাই। কারণ অনেকগুলো কম্পিটিটিভ ফোর্স ছিল এখানে, ইসরায়েল একটা ফোর্স, আমেরিকাতে লবি, এসব মিলে ফোর্স, তার মধ্যে উনি এতে এগিয়ে আসছেন এবং আমরা এতে একটা স্বস্তিবোধ মনে করতেছি। তবে এই যে 14টা যেই মেমোরেন্ডাম আপনি লিস্টও দেখিয়েছেন, এই মেমোরেন্ডামের মধ্যে যেই গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আছে যেটা মোটামুটি আমাদের 28 ফেব্রুয়ারির আগে পৌঁছতে সক্ষম, যেটা পৃথিবীতে সবচাইতে বেশি ইমপ্যাক্ট করে, যে ওরা প্রথম তারা এগ্রি করছে যে তারা হোস্টালিটি, যেটা ইরানের সাথে ইউনাইটেড স্টেটসের এবং আদার যারা পার্টনার আছে, এই হোস্টালিটিটা তারা বন্ধ করবে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ। এবং জি, মানে কাগজে কলমে বন্ধ করবে আর কি, মানে মনে মনে তো বন্ধ হবে না। জি, এবং আরেকটা যে ইম্পর্টেন্ট, যে একে অন্যের সভরেনিটিকে, সার্বভৌমত্বকে সম্মান করবে, রাইট? আর 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে কতগুলো জিনিস তারা সমাধান করবে। এর মধ্যে ইরানের যে সমুদ্র বন্দর থেকে ওনারা যে ছিল, অবরোধ ছিল, সেটা তুলে নিবে। এতে করে ইরানও এই যাতায়াতের জন্য আপনার হরমুজ প্রণালী খুলে দিবে। অ্যাটলিস্ট
60 দিনের জন্য উইদাউট এনি শুল্ক, বা এটাকে কি বলে, ট্যাক্স বলে আর কি, শুল্ক ছাড় করে দিন। এই যে এই কতগুলো, এটা সবগুলো মিলে মোটামুটি ইরানের ভিতরে একটা স্বস্তি এসেছে, এবং আমেরিকার মধ্যেও আমাদের স্বস্তি এসেছে, কারণ আমরা খুব ভালো ফিল করতেছিলাম না। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, উনি যেটা বলেছে G7 সামিটে, যে এই যুদ্ধ বন্ধ না হলে এটা যদি কন্টিনিউ করতো তাহলে একটা ডিপ্রেশন হয়ে যেত, ইকোনমিক ডিপ্রেশন। এই 14 পয়েন্টে আপনি ইরানের না আমেরিকার কার বেশি লাভ দেখছেন? বেশি, আমি প্রশ্নটি করছি, লাভটা বেশি কার? অর্থনৈতিক লাভ একরকম, কিন্তু এর ভেতরে পলিটিক্যাল লাভও রয়েছে। আমরা দুটো দিকেই আমি কথা বলবো। অর্থনৈতিকটা আমি পরে আসি, ওটা স্বাভাবিক, ওটা আমরা জানি। ডক্টর পাটোয়ারি সুন্দরভাবে বলেছেন সারা পৃথিবীর উপর যে একটা ইম্প্যাক্ট হবে, হয়েছে এবং হচ্ছে। ইরানের ক্রাইসিসে চায়না, ইরানের ক্রাইসিসে এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, অন্য অন্য হাজার হাজার মানে লক্ষ লক্ষ লোক এফেক্টেড হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছুতে। তো অর্থনৈতিক ক্রাইসিস তো একটা বড় রকম রয়েছে, কিন্তু এর সাথে যে বড় রকম মানে অ্যাটাচমেন্ট বা গেইন রয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল গেইন। এখন পলিটিক্যাল গেইনে আমি যেটা ইরানের পক্ষে আমি বলবো বেশি বেশি, এই জন্য ইরান জাতিসংঘ থেকে এবং ইরান পৃথিবীর অন্য দেশ থেকে আমেরিকার ইনিশিয়েটিভে একেবারে আইসোলেটেড হয়ে, একেবারে মানে বিভিন্ন ব্যারিয়ারের ভেতরে থেকে তার তেল বিক্রি, তার অর্থনীতি, তার ইকোনমি কিছু দাঁড়াতে পারছিল না গত এই মানে অনেক বছর ধরে হচ্ছিল। ফলে যেটা হয়েছে সেটা হয়েছে যে ইরানের লাভ এই জন্য আমি বলছি যে ইরান নিজে দেশের ভেতরে একটা পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক স্ট্রাকচার এমন ভাবে তৈরি করেছে যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে বেশি ডিপেন্ডেন্ট না হয়েও চলতে পারে। এই যে একটা গেইন, এটা একটা অত্যন্ত মূল্যবান গেইন ইরান গেইন করেছে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে ইরান যুদ্ধেও আমেরিকা এবং ইসরায়েল, পৃথিবীর দুটো সবচেয়ে বড় শক্তি এখনকার, যারা অ্যাগ্রেসিভ, যারা অত্যাচারী, তাদেরকে ফেস করে, চ্যালেঞ্জ ফেস করে তারা দাঁড়িয়ে, এখনো পর্যন্ত ইরান দাঁড়িয়ে আছে। তাদের ইকোনমি, বিল্ডিং ভেঙেছে, অর্থনীতি ভেঙেছে, অয়েলের ক্রাইসিস ভেঙেছে, কিন্তু সাধারণ লোকের মনোবল এবং রাজনৈতিকভাবে যে তাদের যে ধর্মীয় সরকার, যে সরকারটা তারা চায় এবং ইসলামিক সরকার যেভাবে তারা করেছে, এবং তার ভেতরে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেক লোককে অধিকার দিয়েছে, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার। পলিটিক্যাল অধিকার একটু কম, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে স্ট্রাকচার দেখছি ইরানের ভেতরে, এই স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ হবে কিনা, এটা একটা বড় রকম এখন প্রশ্ন রয়েছে। কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যদি ইরান ভালো সম্পর্ক করতে চায় এবং ইমপ্রুভ সম্পর্ক করতে চায়, তাহলে এবং তাদের এই পলিটিক্যাল স্ট্রাকচারটাকে মেনটেন করে এগিয়ে নিতে চায়, তাহলে তাদের একটা ডেমোক্রেটিক প্রসেস, তাদের একটা ডেমোক্রেটিক সিচুয়েশন তৈরি করতে হবে। এখন সেই ডেমোক্রেটিক সিচুয়েশনটা কতখানি ভাবে তৈরি হবে, এখানে ডিসিশন মেকিং কারা হবেন, মানে উপর থেকে যারা রয়েছেন, বিভিন্ন সাব কমিটিতে রয়েছেন, বিভিন্ন প্রভিন্সে যারা রয়েছেন, কিভাবে স্ট্রাকচারটা রাজনৈতিকভাবে, ডেমোক্রেটিকভাবে পরিবর্তিত হবে, এটা একটা বড় রকম গেইন